আমরা গতদিন মোলের ধারণা কিছু অঙ্ক করেছিলাম, আর দেখবে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আমরা আলোচনা করেছিলাম। তো তারও কিছু অঙ্ক আমাদের করতে হবে, অঙ্ক আমরা আসবো। তার আগে একটু বলে নিই, আমাদের আরও একটু থিওরি আছে, সেই থিওরিটা করলে অঙ্কগুলো একসঙ্গে করব। খুব গুরুত্বপূর্ণ আজকে আমরা থিওরি পড়ব, সেটা হচ্ছে যোজ্যতা ও তুল্যাঙ্ক ভার। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যোজ্যতা ও তুল্যাঙ্ক ভার। তা যোজ্যতা কাকে বলে? যোজ্যতা বাংলা অর্থ হচ্ছে, আক্ষরিক অর্থ হচ্ছে যোজন ক্ষমতা। যোজ্যতা মানে হচ্ছে যোজন ক্ষমতা, অর্থাৎ কোন পরমাণু কতগুলো অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, সেই সংখ্যাকে আমরা তার যোজ্যতা বলি। কোন নির্দিষ্ট পরমাণু কতগুলি অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, সেই সংখ্যাকেই যোজ্যতা বলে। তাহলে কোন একটা নির্দিষ্ট পরমাণু অন্য যতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত হবে, সেই সংখ্যাকেই আমরা বলবো যোজ্যতা। তো দেখো, এখানে আমরা প্রমাণ হিসাবে যে পরমাণুটাকে ধরা হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন। যে একটা মৌল কতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ কতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, সেই সংখ্যার উপর ভিত্তি করে আমরা যোজ্যতা হিসাব করি। তোমরা জানো যে নিষ্ক্রিয় গ্যাস কারোর সঙ্গে যুক্ত হয় না। হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি যে মৌলগুলো জানো, সে মৌলগুলো অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হতে পারে না। তাহলে আমরা তাকে কি বলবো? যোজ্যতা শূন্য, শূন্য যোজী মৌল। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন এগুলোকে বলবো শূন্য যোজী মৌল। আবার দেখো, হাইড্রোজেন নিজে অন্য কারোর সঙ্গে একটাই বন্ধন করতে পারে, বা ধরো ক্লোরিন একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করতে পারে, HCl হয়। ফ্লুরিন একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। সোডিয়াম এটাও একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এইরকম মৌলগুলোকে বলা হয় একযোজী। তাহলে ক্লোরিন, ফ্লুরিন, সোডিয়াম অর্থাৎ যেগুলো ক্ষার ধাতু আছে, সেগুলোকে আমরা বলবো একযোজী মৌল। অর্থাৎ আমরা ক্লাস 10-এ সমযোজী আয়নীয় যৌগ পড়ার সময় দেখেছো, কিছু কিছু মৌল +1 ফরমেশন করে, -1 ফরমেশন করে। যেমন সোডিয়াম Na+, পটাশিয়াম K+, তাহলে এগুলোকে বলবো কি? একযোজী। ফ্লুরিন F-, Cl, তাহলে এগুলোকে বলবো একযোজী। তাহলে সমযোজী দিক থেকে বা আয়নীয় দিক থেকেও দুভাবেই বলা যায়। আবার ধরো দ্বিযোজী। দ্বিযোজী কোনগুলো? যেমন ধরো অক্সিজেন, সালফার, এগুলো কি করে? দুটো করে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। যেমন অক্সিজেন H2O, সালফার H2S, তাহলে দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এগুলোকে বলবো দ্বিযোজী। এরকম ভাবে যদি কেউ তিনটে মৌল হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা থাকে, তাহলে ত্রিযোজী, চতুর্যোজী, পঞ্চযোজী, এরকম ভাবে আমরা তাদের যোজ্যতা হিসাব করি সাধারণ মৌলের ক্ষেত্রে। এছাড়াও দেখো, আমরা মূলকের ক্ষেত্রে যোজ্যতা কিভাবে হিসাব করব। মূলক, তার ক্ষেত্রে ধরো আমি লিখলাম SO4 2-,
তাহলে এর যোজ্যতা বলবো 2। তাহলে এই আধানের সংখ্যাটা তার যোজ্যতা নির্দেশ করছে। ধরো NH4 প্লাস, তাহলে এর যোজ্যতা বলবো 1। NO3 মাইনাস, এর যোজ্যতা বলবো 1। তাহলে এইভাবে আমরা মূলকের ক্ষেত্রে যোজ্যতা হিসাব করি। আবার অ্যাসিডের ক্ষেত্রে যদি আসি, অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিড ধরো আমি লিখলাম HCl, তাহলে এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা আছে? একটা। তাহলে এর যোজ্যতা বলবো 1, প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে হিসাব করতে হয় নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন। H2SO4 এর ক্ষেত্রে আমরা যোজ্যতা বলবো 2। HNO3 এর ক্ষেত্রে যোজ্যতা বলবো 1। H3PO4 এর ক্ষেত্রে যোজ্যতা বলবো 3। তাহলে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের সংখ্যা দ্বারা আমরা অ্যাসিডের ক্ষেত্রে যোজ্যতা হিসাব করি। যদি আমরা ক্ষারের ক্ষেত্রে বলি, যেমন ধরো NaOH এর যোজ্যতা বলবো 1। তাহলে কেন বলছি? এখানে দেখতে হবে কতগুলো OH মূলক আছে ক্ষারের ক্ষেত্রে। যতগুলো রিপ্লেসেবল OH মূলক থাকবে সেটাকেই তার আমরা যোজ্যতা বলছি। তাহলে NaOH বলছি 1। CaOH হল 2, এর যোজ্যতা বলবো 2। AlOH হল 3, এর যোজ্যতা বলবো 3। তাহলে এইভাবে আমরা যোজ্যতার সংখ্যা অ্যাসিড, ক্ষার, মূলক ইত্যাদির ক্ষেত্রে হিসাব করছি। পরমাণুর ক্ষেত্রে সরাসরি হাইড্রোজেনের সংখ্যা দ্বারা হিসাব করা হচ্ছে। আবার দেখো যদি আমরা লবণের ক্ষেত্রে নিই, খুব ভাইটাল, এগুলো ভালো করে শিখবে। লবণের ক্ষেত্রে যেমন ধরো আমি নিলাম NaCl, এখানে যোজ্যতা বলবো 1। তো লবণের ক্ষেত্রে হিসাবটা হচ্ছে তুমি নাম্বার অফ চার্জ অফ ক্যাটায়ন অথবা চার্জ অফ অ্যানায়ন, টোটাল নাম্বার অফ চার্জ অফ ক্যাটায়ন অর টোটাল নাম্বার অফ চার্জ অফ অ্যানায়ন। অর্থাৎ Na যদি নাও Na প্লাস, Cl যদি নাও Cl মাইনাস, তাহলে বলবো 1। প্লাস না মাইনাসের উল্লেখের দরকার নেই, শুধু ক্যাটায়নের আধান অথবা শুধু অ্যানায়নের আধান হিসাব করতে হবে। ধরো আমি বললাম CaCl2, তাহলে এখানে বলবো 2, কারণ Ca হচ্ছে Ca2 প্লাস আর Cl হচ্ছে -1, কিন্তু দুটো মিলে -2, তাহলে হয় এটা দিলেও -2, এটা দিলে +2। আমরা নিউমেরিক্যাল ভ্যালু নিব। তাহলে ক্যাটায়ন অর্থাৎ প্লাস হিসাবে অথবা মাইনাস হিসাবে থাকলে তার শুধু নিউমেরিক্যাল ভ্যালু 2 আমরা লিখব। এরকম ভাবে ধরো লেখা আছে Al2SO4 হোল 3, তাহলে Al কত হয় 3 প্লাস, তাহলে 3 দুগুণে 6, SO4 2 মাইনাস, তাহলে 3 দুগুণে 6, তাহলে আমরা বলবো 6। তাহলে লবণের ক্ষেত্রে শুধু ক্যাটায়ন অথবা শুধু অ্যানায়নের আমরা মোট আধান, সেই আধানের সমষ্টিটাকেই আমরা বলছি তার যোজ্যতা। অর্থাৎ হয় শুধু ক্যাটায়ন অথবা শুধু অ্যানায়নের মোট যে আধান তার নিউমেরিক্যাল ভ্যালু চিহ্ন বসানোর কোনো প্রয়োজন নাই। তাহলে এইভাবে আমরা বিভিন্ন মূলকের ক্ষেত্রে, বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে, অ্যাসিড, ক্ষার, লবণ ইত্যাদির ক্ষেত্রে যোজ্যতা হিসাব করছি। এবার দেখো আমরা চলে আসব তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট ওয়েট। তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমরা তুল্যাঙ্ক ভার কিভাবে হিসাব করি? দেখো তুল্যাঙ্ক ভারের জন্য আমরা স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিয়েছি হাইড্রোজেন এর 1.008 ভাগ, অক্সিজেন এর 8 ধরা হয়, আর ক্লোরিনের 35.5 ধরাই। তিনটে টার্ম মনে রাখবে। হাইড্রোজেনের সাপেক্ষে হলো 1.008 বা
1 ধরতে পারো, 1.008 কে 1 ধরা যায়। অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 8, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 35.5। তাহলে বিষয়টা কি বলা হচ্ছে কি যে কোন মৌলের যে পরিমাণ এই 1 ভাগ ওজনের হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে বা 8 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে, সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। অথবা কোন মৌলের যে পরিমাণ হাইড্রোজেনের 1 ভাগ, অক্সিজেনের 8 ভাগ বা ক্লোরিনের 35.5 ভাগ পরিমাণকে প্রতিস্থাপিত করতে পারে, রিপ্লেস করে দিতে পারে, সেটাকেই বলা হবে তার তুল্যাঙ্ক ভার। তাহলে কি বলছি, কোন মৌলের যে পরিমাণ 1 ভাগ ওজনের হাইড্রোজেন বা 8 ভাগ ওজনের অক্সিজেন বা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় বা ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনকে তাদের যৌগ থেকে অপসারিত করে, তাকে তার তুল্যাঙ্ক ভার বলে। আমরা একটু প্রবলেম নিলে, তো একটা উদাহরণ নিলে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে আমরা সংজ্ঞাটাকে বোঝানোর চেষ্টা করছি যে কোনো একটা নির্দিষ্ট মৌল তার যে পরিমাণ, কোনো একটা নির্দিষ্ট মৌলের যে পরিমাণ 1 ভাগ ওজনের হাইড্রোজেন অথবা 8 ভাগ ওজনের অক্সিজেন অথবা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হচ্ছে বা ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনকে তাদের যৌগ থেকে অপসারিত করছে, সেইটাকেই আমরা বলছি তার তুল্যাঙ্ক ভার বা ইকুইভ্যালেন্ট ওয়েট। মানেটা বুঝতে পারলে? একটা উদাহরণ বলি। ধরো আমরা দেখছি নির্দিষ্ট একটা জেনারেল একটা ধাতু ধরলাম, এম একটি ধাতুর বলা হলো কি 40 গ্রাম 40 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। দিয়ে বলা হলো ধাতুটির তুল্যাঙ্ক ভার কত। তাহলে আমরা কি দেখছি, 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে 40 গ্রাম ধাতু। তাহলে অক্সিজেনের সাপেক্ষে প্রমাণ হিসাবে যে আমরা ভরটা ধরছি সেটা হচ্ছে কি 8। তাহলে এটা যদি গ্রামে থাকে এটাও গ্রামে থাকবে, এটা যদি মিলিগ্রামে থাকে এটাও মিলিগ্রামে আনতে হবে, যদি কেজিতে থাকে এটাও কেজিতে আনতে হবে। তার জন্য 8 ভাগ, 1 ভাগ, 35.5 ভাগ, ভাগ কথাটা ব্যবহার করা হচ্ছে, মানে দুটোর ক্ষেত্রেই ভরের যে একক, সে ভরের এককটা কিন্তু একই থাকতে হবে। তাহলে আমরা বলবো 32 গ্রাম অক্সিজেন যুক্ত হয় 40 গ্রাম এম ধাতুর সঙ্গে, বুঝতে পারলে? 40 গ্রাম ধাতু যুক্ত হয়েছে 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে। তাহলে আমরা ঘুরিয়ে লিখলাম 32 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে 40 গ্রাম ধাতু। তাহলে আমাকে 8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে কতটা ধাতু লাগবে সেটা হিসাব করতে হবে। তাহলে 4 × 32 10। তাহলে বলবো কি মৌলটার তুল্যাঙ্ক ভার
10। অতএব মৌলের তুল্যাঙ্ক ভার আমরা বলছি 10। এরকম ভাবে যদি হাইড্রোজেনের সাপেক্ষে হিসাব করতে হয় তাহলে দেখতে হবে 1 ভাগের সঙ্গে কতটা যুক্ত হয়েছে। যদি ক্লোরিনের সাপেক্ষে হিসাব করতে হয় তাহলে দেখতে হবে 35.5 গ্রাম ক্লোরিনের সঙ্গে কত ভাগ কোন একটা মৌল বা ধাতু যুক্ত হচ্ছে। অথবা উল্টো করে দেওয়া থাকতে পারে যে 40 গ্রাম একটা ধাতু 32 গ্রাম অক্সিজেনকে রিপ্লেস করে দেবে, তাড়িয়ে দেবে। তাহলে আমরা কি করব, বলবো কি 32 গ্রাম অক্সিজেন তারাই 40 গ্রাম ধাতু, তাহলে 8 গ্রাম অক্সিজেন তারাই তোমার 10 গ্রাম ধাতু। তাহলে এক্ষেত্রেও বলবো মৌলটার তুল্যাঙ্ক ভার 10। তাহলে এইভাবে আমরা তুল্যাঙ্ক ভার হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনের সাপেক্ষে হিসাব করি, এটা যদি ভরে দেওয়া থাকে। এছাড়াও আরেকভাবে আমরা হিসাব করতে পারি, সেটা হচ্ছে আয়তনের সাপেক্ষে। তারপর আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা লিখবো। বা এখানে দেখো আমরা যদি এরকম ভাবি তুল্যাঙ্ক ভার, তাহলে এটা লিখতে পারি কি, মৌলের ভর বাই প্রতিস্থাপিত বা সংযুক্ত হাইড্রোজেনের ভর ইনটু 1। কারণ হাইড্রোজেনের সাপেক্ষে আমরা 1 ধরেছি, তাহলে দেখো এখানে কি হচ্ছে, ধাতুর ভর ভাগ দিয়ে করেছে অক্সিজেনের ভর গুণিত 8, যেহেতু 8 অক্সিজেনের সাপেক্ষে স্ট্যান্ডার্ড। আমি হাইড্রোজেনের সাপেক্ষে হলে কি হতো, মৌলের ভর বা ধাতুর ভর বাই প্রতিস্থাপিত বা সংযোজিত হাইড্রোজেনের ভর ইনটু 1 করলে আমরা তার তুল্যাঙ্ক ভার পেতাম। এটা হাইড্রোজেনের সাপেক্ষে। তুমি যদি অক্সিজেনের সাপেক্ষে করো তাহলে কি লিখবে, মৌলের ভর বাই প্রতিস্থাপিত বা সংযুক্ত অক্সিজেনের ভর ইনটু 8 লিখবো তাহলে। আর আমরা যদি ক্লোরিনের সাপেক্ষে লিখি তাহলে লিখবো কি, মৌলের ভর বাই প্রতিস্থাপিত বা সংযুক্ত ক্লোরিনের ভর ইনটু 35.5। তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে হিসাব করলে আমরা 1 এর সাপেক্ষে, অক্সিজেনের সাপেক্ষে যদি হিসাব করা হয় তাহলে 8 এর সাপেক্ষে, আর ক্লোরিনের সাপেক্ষে যদি হিসাব করা হয় তাহলে 35.5 ভাগের সাপেক্ষে আমাদের হিসাব করতে হবে। তাহলে বিষয়টা বুঝতে পারছো? তাহলে এই ম্যাথমেটিক্যাল ফর্মটুকু মাথায় রাখলে তোমরা ভরের সাপেক্ষে কিভাবে তুল্যাঙ্ক ভার হিসাব করা হচ্ছে গণনা করতে পারো। এবার আমরা যেটা বলছিলাম, যেটাকে আয়তনের সাপেক্ষেও হিসাব করা সম্ভব, আয়তনের সাপেক্ষে হিসাব করা হয়। এখানে মাথায় রাখবে, যদি আমরা আয়তনের সাপেক্ষে করি তাহলে এসটিপি তে আয়তন আমাদের হিসাব করতে হবে। এখানে মাথায় রাখবে হাইড্রোজেন যদি নাও তাহলে এখানে এটা হবে, প্রমাণ হচ্ছে 11.2 লিটার। অক্সিজেন যদি নাও সেটা হচ্ছে 5.6 লিটার। আর ক্লোরিন যদি নাও সেটা হচ্ছে 11.2 লিটার। তাহলে আমরা কি বলবো, একই কথা, যে প্রমাণ অবস্থায় এসটিপিতে প্রমাণ চাপ ও উষ্ণতায় কোন মৌলের যে পরিমাণ 11.2 লিটার হাইড্রোজেনকে অথবা 5.6 লিটার অক্সিজেনকে অথবা 11.2 লিটার ক্লোরিনকে অপসারিত করে বা ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, তাকে আমরা ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলতে পারি। তাহলে কি বলছি, কোন মৌলের যে পরিমাণ
সমান অবস্থায় (11.2 লিটার হাইড্রোজেন, 5.6 লিটার অক্সিজেন বা 11.2 লিটার ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়, অথবা ওই পরিমাণ হাইড্রোজেন, অক্সিজেন বা ক্লোরিনকে অপসারিত করে, তাকে ওই মৌলের তুল্যাঙ্ক ভার বলা হয়। তাহলে ওখানে ভরের সাপেক্ষে দেখলে কি স্ট্যান্ডার্ড হিসাবে 1, 8 আর 35.5, আর এখানে স্ট্যান্ডার্ড হিসাবে হচ্ছে আয়তনের হচ্ছে 11.2 লিটার ফর হাইড্রোজেন, 5.6 লিটার ফর অক্সিজেন and 11.2 লিটার ফর ক্লোরিন অ্যাটম, ক্লোরিন এলিমেন্ট। বুঝতে পারলাম? তাহলে আমরা যদি গাণিতিকভাবে লিখি তাহলে কি লিখব? তুল্যাঙ্ক ভার সমান হচ্ছে মৌলের ভর বাই অপসারিত বা সংযোজিত হাইড্রোজেনের ভর, হাইড্রোজেনের আয়তন ইনটু 11.2। তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে। অক্সিজেনের সাপেক্ষে যদি লিখি তাহলে লিখবো কি মৌলের ভর বাই অপসারিত বা সংযোজিত অক্সিজেনের আয়তন ইনটু 5.6। আর যদি ক্লোরিনের সাপেক্ষে লিখি তাহলে আসবে কি মৌলের ভর বাই অপসারিত বা সংযোজিত ক্লোরিনের আয়তন ইনটু 11.2। তাহলে এই তিন ভাবে আমরা অক্সিজেন, হাইড্রোজেন বা ক্লোরিনের সাপেক্ষে হিসাব করতে পারি। তাহলে আগে ভরের সাপেক্ষে হলে 1, 8, 35.5 এই সংখ্যাগুলো মনে রাখবে। আর আয়তনের সাপেক্ষে হলে 11.2, 5.6, 11.2। তাহলে এই তথ্যগুলো যদি মনে রাখতে পারো তাহলে তুল্যাঙ্ক ভারের অঙ্ক আমরা খুব সহজেই মৌলের ক্ষেত্রে হিসাব করতে পারব। নেক্সট আমরা আসি মৌলের তুল্যাঙ্ক ভার, যোজ্যতা ও পারমাণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। তুল্যাঙ্ক ভার, যোজ্যতা এবং পারমাণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। তো দেখো কিভাবে আমরা রিলেশনটাকে প্রমাণ করব। খুব গুরুত্বপূর্ণ এই প্রমাণের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন যৌগের তুল্যাঙ্ক ভার হিসাব করতে পারবো। দেখো কিভাবে করা হয়। আমরা তুল্যাঙ্ক ভার এটাকে ধরে নিলাম ই, যোজ্যতাকে ধরলাম ভি, আর পারমাণবিক গুরুত্ব এটাকে আমরা ধরলাম এ। এখন যোজ্যতা ভি এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণু মৌলটার সঙ্গে যুক্ত হয়েছে। কারণ যোজ্যতার সঙ্গে আমরা কি বলেছি যে কোন মৌলের
মৌল যত সংখ্যক হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে, কোন মৌলের যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে সেটা কি আমরা তার পারমাণবিক তার যোজ্যতা আমরা বলে থাকি। তাহলে যোজ্যতা ভি এই কথাটার অর্থ হচ্ছে যে মৌলটা যার পারমাণবিক গুরুত্ব a সে ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি a পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলটি ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর কত? ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর ভর কত? দেখো ভি ইন্টু 1.008 গ্রাম বলতে পারি তো, কারণ গ্রাম কথাটা বাদ দাও, কারণ হাইড্রোজেনের এক একটার পরমাণুর ভর হচ্ছে 1.008, তাহলে ভি সংখ্যক যুক্ত হয়েছে, তাহলে ভি ইন্টু 1.008 AMU অ্যাটমিক মাস ইউনিট এর সঙ্গে যুক্ত হয়েছে a অ্যাটমিক মাস ইউনিট ক্ষমতা সম্পন্ন ভর সম্পন্ন একটা মৌলের পরমাণু। তাহলে আমরা বলতে পারি কি ভি ইন্টু 1.008 পরিমাণ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় a পরিমাণের মৌল। কারণ কোন মৌলের পারমাণবিক গুরুত্ব যা তত পরিমাণ আমরা মৌলটা বলতে পারি। যদি পারমাণবিক গুরুত্ব 20 হয় তাহলে 20 গ্রাম, তাহলে হাইড্রোজেনের যদি পারমাণবিক গুরুত্ব 1.008 হয় তাহলে 1.008 গ্রাম, তাহলে এটা যদি গ্রামে হয় এটাও গ্রামে হবে, এটা যদি কিলোগ্রামে এটাও কিলোগ্রামে হবে, যা ইচ্ছা থাকে একই হবে। তাহলে v * 1.008 পরিমাণ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে a পরিমাণের মৌলটি। তাহলে 1.008 যেটাকে আমরা 1 ধরেছিলাম সেই পরিমাণ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে কি a বাই v ইনটু 1.008 ইনটু 1.008, তাহলে কি থাকলো a বাই v। তাহলে কোন মৌলের যে পরিমাণ এই 1.008 ভাগ পরিমাণ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় সেইটাকেই আমরা তার কি বলে থাকি যোজ্যতা বলে থাকি। তাহলে 1.008 পরিমাণের সঙ্গে যুক্ত হচ্ছে কি a বাই v ভাগ পরিমাণের একটা মৌল। তাহলে আমরা বলবো মৌলটির তুল্যাঙ্ক ভার, মৌলটির তুল্যাঙ্ক ভার সমান a বাই v। তাহলে আমরা রিলেশন পেয়ে গেলাম E = a বাই v। তাহলে কোন মৌলের তুল্যাঙ্ক ভার বলতে আমরা বুঝবো মৌলটির পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা। তাহলে কোন মৌলের তুল্যাঙ্ক ভার সমান হচ্ছে পারমাণবিক গুরুত্ব বাই যোজ্যতা। এটা আমরা একটা রিলেশন পেলাম। এবার এই সাহায্য নিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে যোজ্যতা হিসাব করি সেটা আমরা দেখব। মুছে দিলাম। দেখো মৌলের ক্ষেত্রে হলে এইভাবেই করা হয়, কিন্তু যদি যৌগ হয় তখন ওই পারমাণবিক গুরুত্বটা যৌগের ক্ষেত্রে পরিবর্তিত হয়ে যায় আণবিক গুরুত্ব দ্বারা। আর যোজ্যতা তো বিভিন্ন ক্ষেত্রে আমি বললাম কি আমি হিসাব করা হয়, যোজ্যতা ওই পদ্ধতিতেই হিসাব করলাম। তা দেখো আমরা বিভিন্ন উদাহরণ নিই। ধরো আমরা বলছি অ্যাসিডের তুল্যাঙ্ক ভার।
অ্যাসিডের তুল্যাঙ্ক ভার আমি হিসাব করতে চাইছি। যেমন ধরো HCl, তাহলে এর তুল্যাঙ্ক ভার তাহলে কি হবে HCl এর আণবিক গুরুত্ব বাই যোজ্যতা। তাহলে HCl এর তুল্যাঙ্ক ভারের ক্ষেত্রে আমরা নেব কি HCl এর আণবিক গুরুত্ব বাই যোজ্যতা। তাহলে আমি কি বলেছিলাম, এটা পারমাণবিক গুরুত্ব ছিল, যৌগ যদি থাকে তখন তার আণবিক গুরুত্ব ব্যবহার করতে পারো, লবণ থাকলে তার আণবিক গুরুত্ব ব্যবহার করতে পারো, ক্ষার থাকলে আণবিক গুরুত্ব ব্যবহার করতে পারো, এরকম। তা যাই হোক, HCl এর আণবিক গুরুত্ব তোমরা জানো, হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, আর অ্যাসিডের ক্ষেত্রে যোজ্যতা আমরা বলেছিলাম কি রিপ্লেসেবল হাইড্রোজেন। তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেন 1 আছে, তাহলে 1 দিয়ে ভাগ, তাহলে 36.5 বাই 1 মানে হচ্ছে 36.5। H2SO4 এর তুল্যাঙ্ক ভার, তাহলে কি হবে H2SO4 এর আণবিক গুরুত্ব বাই যোজ্যতা। তাহলে H2SO4 এর আণবিক গুরুত্ব কত হয় 98, তাহলে বলবো কি এটা তার তুল্যাঙ্ক ভার 49, কারণ এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন দুটো আছে, আর সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন 2, একটা করে এক করে পারমাণবিক গুরুত্ব দুটো আছে 2, সালফার 32 আর অক্সিজেন 16 × 4, তাহলে দেখবে 98 চলে আসবে। আমরা যদি এবার ক্ষারের ক্ষেত্রে হিসাব করি, ক্ষারের তুল্যাঙ্ক ভার, তাহলে ধরো আমি নিলাম NaOH এর তুল্যাঙ্ক ভার, তাহলে কি লিখবো NaOH এর আণবিক গুরুত্ব বাই যোজ্যতা। তাহলে NaOH এর আণবিক গুরুত্ব কত, সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, আর যোজ্যতা এখানে 1, কারণ রিপ্লেসেবল OH ক্ষারের ক্ষেত্রে 1 আছে, তাহলে আসবে 40। তুমি ধরো চুনের ক্ষেত্রে হিসাব করছো, CaOH হল 2, তাহলে Ca 40, অক্সিজেন 16, হাইড্রোজেন 1 × 2 বাই রিপ্লেসেবল OH মূলক হচ্ছে দুটো, তাহলে 40 প্লাস 17 দুগুণে 34 বাই 2, তাহলে হলো 74 বাই 2, তাহলে হলো 37। তাহলে COH এর তুল্যাঙ্ক ভার আমরা বলবো 37। তাহলে এভাবে আমরা ক্ষারের ক্ষেত্রে হিসাব করছি। আবার দেখো যদি লবণের ক্ষেত্রে হিসাব করতে হয়, ধরো NaCl এর তুল্যাঙ্ক ভার, তাহলে NaCl এর আণবিক গুরুত্ব কত, সোডিয়াম 23, ক্লোরিন 35.5, আর আমি এর যোজ্যতা বলেছিলাম হয় ক্যাটায়নের আধান অথবা অ্যানায়নের আধান, তাহলে এখানে বসবে 1, তাহলে হচ্ছে 58.5 বাই 1 মানে হচ্ছে 58.5। ধরো তুমি নিলে CaCl2 এর তুল্যাঙ্ক ভার, তাহলে ক্যালসিয়াম 40, ক্লোরিন 35.5 × 2 ভাগ 2, তাহলে 40 প্লাস 71 বাই 2, তাহলে 111 বাই 2, তাহলে হলো 55.5। বুঝতে পারলে? তাহলে এভাবে আমরা এর হিসাব করতে পারছি। নেক্সট দেখো আমরা বিভিন্ন মূলকের হিসাব করতে পারি। মূলকের ক্ষেত্রে ধরো তোমাকে বলা হলো SO4 2- মূলকের তুল্যাঙ্ক ভার, তাহলে এর তুল্যাঙ্ক ভার কি করে নেব, সালফার হচ্ছে 32, অক্সিজেন 464, মোট আধান 2, তার মানে যোজ্যতা 2, তাহলে কত আসছে দেখো
6 9 2 তার মানে হলো 48। ধরো তোমাকে দেওয়া হলো নাইট্রেটের তুল্যাঙ্ক ভার, তাহলে নাইট্রোজেন 14, অক্সিজেন 316 48 ভাগ 1, তাহলে 8 আর 4 12 2 হাতে থাকলে 1, 4 কে 5 4 কে 6 বাই 1, তাহলে এটা হয়ে গেল 62। বুঝতে পারলাম? আবার দেখো মূলকের ক্ষেত্রে আমরা কিছু কিছু মূলক জানি যাদের আস এবং ইক দু ধরনের যোজ্যতা পাওয়া যায়, তোমরা জানো, ক্লাস 8 এ পড়েছো। আস যৌগ, ইক যৌগ। আস যৌগ কোনটাকে বলে? যেটার যোজ্যতা কম। ইক যৌগ কোনটাকে বলে? যেটার যোজ্যতা বেশি। যেমন ধরো এটাও মূলকের ক্ষেত্রে কিউপ্রাস। কিউপ্রাস মানে হচ্ছে সিউ প্লাস কে বলে কিউপ্রাস। তাহলে এখানে তুল্যাঙ্ক ভার কপারের হচ্ছে 63.5 অ্যাটমিক মাস, যেহেতু কিউপ্রাসে এক যোজ্যতা তাহলে 63.5 থাকলো। কিন্তু আমি যদি নিই কিউপ্রিক তাহলে এটা হচ্ছে Cu2 প্লাস, তাহলে কপার কত 63.5 আর যোজ্যতা 2, তাহলে আমরা পাচ্ছি কত 31.75। এরকম ভাবে দেখবে ফেরাস। ফেরাস মানে হচ্ছে Fe2 প্লাস কে বোঝায়। ফেরিক Fe3 প্লাস কে বোঝায়। তাহলে এটা হয় 55.8 ভাগ 2, এটা হবে 55.8 ভাগ 3। তাহলে এইভাবে আমরা পরিবর্তনশীল যোজ্যতা যে মূলকগুলোর আছে সেই মূলকগুলোরও হিসাব করতে পারি। আরেক ধরনের যোজ্যতা আমরা নেব, আরেক ধরনের তুল্যাঙ্ক ভার আমরা হিসাব করব। দেখো খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা আবার একটা চ্যাপ্টারে পড়ব, সেটা হচ্ছে তোমাদের জারণ বিজারণ বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারেও আমাদের এই জায়গাটা থাকবে। এখন পড়ে নাও, তাহলে জারণ বিজারণে গিয়ে অনেকটা সহজ মনে হবে। দেখো জারক ও বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার, যেমন ধরো KMnO4 এটা হচ্ছে একটা জারক পদার্থ, তাই এর তুল্যাঙ্ক ভার কিভাবে হিসাব করা হয় দেখো। KMnO4 এর 3 ভাবে তুল্যাঙ্ক ভার হিসাব করা হয়, 3টা পদ্ধতি আছে। প্রথমে আমরা লিখছি অ্যাসিড মাধ্যমে। অ্যাসিড মাধ্যমে KMnO4 থেকে যে MnO4 মাইনাস তৈরি হয় সেটা কনভার্ট হয়ে যায় Mn2 প্লাস আয়নে। তাহলে এখানে ম্যাঙ্গানিজের জারণ স্তর কত সেটাকে হিসাব করতে হবে। এই জারণ স্তর আমি এখন একটু বলে দিই, পরে ওই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। বিশেষ করে অনেক পদ্ধতি আছে জারণ সংখ্যা হিসাব করার, এখানে আমি জাস্ট এই উদাহরণের জন্য বলি। ম্যাঙ্গানিজের জারণ স্তর জানি না, X ধরলাম। অক্সিজেন এর জারণ স্তর -2 ধরা হয়, দেখো অক্সাইড O2 মাইনাস, তাহলে 4টে অক্সিজেন ছিল O2 মাইনাস সমান -1, যা আধান থাকবে সেটা দিয়ে সমান লিখবে। যদি এখানে প্লাস থাকতো +1, যদি এখানে +2 থাকে প্লাস, -3 থাকলে -3 এরকম। তাহলে x এর ভ্যালু হবে এখানটায় দেখো +7। তাহলে এই যে +7 থেকে +2 তে গেল, তাহলে এখানে কতগুলো ইলেকট্রনের পরিবর্তন ঘটলো? +7 থেকে +2 মানে এটা দেখো জারণ স্তর হ্রাস পেয়েছে। তাহলে জারণ স্তর হ্রাস পেলে তাকে আমরা কি বলি? বিজারণ। তাহলে এখানে চেঞ্জ অফ ইলেকট্রন হচ্ছে 5টা ইলেকট্রনের পরিবর্তন ঘটেছে। তাহলে +7 থেকে +2 হয়েছে, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন হচ্ছে 5টা। তাহলে আমরা এখানে যোজ্যতা বলবো
5। তাহলে তুল্যাঙ্ক ভার KMnO4 তার অ্যাটমিক ওয়েট মাথায় রাখবে, সরি মলিকুলার ওয়েট, সেটা হচ্ছে 158.1। তাহলে তাকে আমি 5 দিয়ে ভাগ করলে এর তুল্যাঙ্ক ভার হিসাব করা যাবে। তাহলে কত আসছে দেখো, 31.6। তাহলে অ্যাসিড মাধ্যমে KMnO4 এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 31.62। নেক্সট যদি আমরা প্রশম মাধ্যমে হিসাব করি, প্রশম মাধ্যম, তখন দেখা যায় এই MnO4 মাইনাস এটা কনভার্ট হয়ে যায় MnO2 তে, MnO2 তে। তাহলে এখানে দেখো আগেই পেয়েছি +7, এখানে কত হিসাব করো, x ধরলাম, অক্সিজেন দুটো আছে, =0, মানে কিছু লেখা নাই মানে কি 0 হয়ে আছে। তাহলে x সমান হচ্ছে +4। তাহলে +7 থেকে +4, তাহলে কটা ইলেকট্রনের চেঞ্জ, 3টে। +7 থেকে +4 হচ্ছে, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন হচ্ছে 3। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট কত পাবো, 158.1/3। তাহলে হয়ে গেল 52.7। তাহলে প্রশম মাধ্যমে KMnO4 এর তুল্যাঙ্ক ভার হচ্ছে 52.7। তোমাদের বইয়ে দেখবে এখানে জলের অণু লেখা আছে, ওগুলো আমি লিখছি না, কারণ ওটা একটা ব্যালেন্সিং পদ্ধতিতে লেখা আছে। ওটা আমরা জারণ বিজারণ চ্যাপ্টারে আলোচনা করব, কেন জলের অণু আসছে সেই হিসাব পরে আমরা শিখব। ওটা আয়ন ইলেকট্রন পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে যেখানে ব্যালেন্স করা হয়েছে। এখন তোমরা শুধু চেঞ্জ অফ ইলেকট্রনটা মনে রাখবে, অর্থাৎ কোন স্তর থেকে কোন স্তরে যাচ্ছে। আবার দেখো, আমি যদি ক্ষার মাধ্যম নিই, তীব্র ক্ষার মাধ্যম, সেখানে দেখা যায় MnO4 মাইনাস কনভার্ট হয়ে যায় MnO4 মাইনাস, MnO4 মাইনাস পরিবর্তন হচ্ছে MnO4 মাইনাস। তাহলে এখানে +7 থেকে +6 হচ্ছে, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন একটা। তাহলে এখানে আমরা তুল্যাঙ্ক ভার বলবো কত, 158.1/1, অর্থাৎ 158.1। তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি কি KMnO4 এর মাধ্যমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তুল্যাঙ্ক ভারের পরিবর্তন ঘটছে। যাই হোক, খুব লম্বা হয়ে যাচ্ছে অনেকটা ভিডিও, তা আমরা পরের ক্লাসে আরো আলোচনা করব। এছাড়াও আরো কয়েকটা রিলেশন আছে, আণবিক গুরুত্ব, বাষ্প ঘনত্ব বা গ্যাসের আয়তনের সংক্রান্ত কিছু আলোচনা আছে আরো, সেই ভিডিওগুলো আমরা তৈরি করি। নেক্সট ক্লাসে আমরা থিওরিটা একটু পড়ব, তারপরে আমরা এই সংক্রান্ত অঙ্কে চলে যাব। তাহলে এই চ্যাপ্টারের ফার্স্ট পোর্শনটা শেষ হবে, তারপরে আরেকটা পোর্শন আছে, দুটো পোর্শন মিলে ফার্স্ট চ্যাপ্টারটা, ফার্স্ট পোর্শনটা আরেকটু করলে আমাদের শেষ হয়ে যাবে।